আমি নিজের ছাত্রীকে বিয়ে করতে চেয়েছি, কিন্তু এটা সেই মেয়ে নয়। বাবা, তুমি আমাকে কার বাড়িতে নিয়ে এসেছো? কনে দেখতে এসে ছেলের মুখে এহেন কথা শুনে হতভম্ব হয়ে গেল জামশেদুর। মুখের কাছে নেওয়া কোল্ড ড্রিঙ্কসের গ্লাসটা থেমে গেল। আশেপাশে তাকিয়ে গম্ভীর মুখে শুধালো, কুঞ্জ, নিধিরা তোমার স্টুডেন্ট ছিল, আর সেই দিন রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থাতে তাকে ইশারা করে দেখিয়েছিলে। বাবা, আমি নিধিরা নয়, ওর পাশে দাঁড়িয়ে থাকা পাখিকে দেখিয়েছিলাম। আপনি এটা কি করলেন বাবা? এখন অতি দ্রুত বের হতে হবে এখান থেকে। কুঞ্জ শব্দ করে শ্বাস ফেলল। নাকের ওপরে বসে থাকা চশমাটিকে কিঞ্চিত নাড়িয়ে নিল আঙ্গুল দ্বারা। নিধিরা মেয়েটা আহামরি সুন্দরী বটে। সে যখন টিউশন করাতো তখন ব্যাচের সবগুলো ছেলে মেয়েটার জন্য পাগল ছিল। স্যার হিসাবে রোজ রোজ চিঠির জন্য অনেক বেশি শাস্তি দিতে হতো ছেলেদের। তারপর যখন কুঞ্জের বাহিরে যাওয়ার কনফার্ম হলো, তখন ভেবেছিল যখন আসবে তখন দেখতে পাবে নিধিরারও কারোর সাথে বিয়ে হয়ে গেছে। এমন সুন্দরী মেয়েকে রাখা যে কোনো পিতামাতার জন্য কষ্টকর। কিন্তু তাকে অবাক করে দিয়ে অনার্স চতুর্থ বর্ষে স্বনামধন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ছে নিধিরা। সামনে উজ্জ্বল ভবিষ্যতের রোশনায়ের ঝলকানি, চোখ এড়িয়ে যাওয়ার মতো নয়। ভালো পরিবার, পড়াশোনা, সৌন্দর্য সব পেয়েছে মেয়েটা। একদম পাত্রী হিসাবে আদর্শ। সেই যে ছোট অবস্থাতেই দেখেছিল, আজ আবার দেখল। চোখের সামনে লাল টকটকে শাড়ি পরে গুটিসুটি মেরে বসে আছে। অল্প লাজুক হাসছে তো ঠোঁট কামড়ে ভয় পাচ্ছে। জামশেদুর তার ছোট ভাইকে ইশারা করে বাহিরে যেতে বলল। তারা চলে গেলে এখন পাখির ওপরে পূর্ণ দৃষ্টি দিল কুঞ্জ। নিধিরার থেকে সবকিছুতেই খামতি আছে মেয়েটির। পড়াশোনা করেছে ইডেন কলেজে, সঙ্গে পরিবারও এত সচ্ছল না যতদূর জানে। একজন চলনসই মেয়ে, কিন্তু এক নজরে যে কুঞ্জের মতন রাজপুত্রের দৃষ্টি কেড়ে নিয়েছিল, যাকে পুরুষটি বিদেশের মাটিতেও ভুলতে পারেনি। তাই তো যখন বিয়ের কথাবার্তা চলছিল, সে বলেছিল একদম দেখতে গিয়ে কাবিন করে আসবে। কিন্তু এখানে ভিন্ন কাহিনী চলছে। কুঞ্জ ঘুণ অক্ষরেও টের পায়নি যে তার বাবা ভুল মানুষদের সাথে আলাপ করেছে। তবে সমস্যা নেই, ব্যাস আর একটু সময় পরই পাখি তার হবে। কুঞ্জকে বেখেয়ালে বসে থাকতে দেখে নিধিরার চাস্তো বোন তার পাশে বসে মশকরা করে বলল, কি দুলা ভাই, লুকিয়ে লুকিয়ে বউকে দেখছেন? সরাসরি দেখেন, আমরা কিছু বলবো না। কুঞ্জ নিধিরাকে নয়, বরং পাখিকেই দেখছিল। সেটা তো আর বলা যাবে না, এই জন্য নিশ্চুপ রইল। ক্ষণকাল বাদে তাকে জামশেদুর বাহিরে যেতে বলল। বাবা আর চাচার মুখ দেখে অনুমান করতে পারল কিছু একটা হয়েছে। জামশেদুর ফোনটা এগিয়ে দিয়ে বলল, নাও তোমার মায়ের সাথে কথা বলো। কুঞ্জ ফোনটা ধরতেই ওপাশ থেকে চিল্লিয়ে ভদ্র মহিলা বলল, আব্বা, আমি তোমার মা বলছি। হ্যাঁ মা, বলো। তোমার বাবা বুড়ো মানুষ, কি দেখে ফেলেছে। কিন্তু তুমি বলেছিলে যে মেয়েকে আজকেই কাবিন করে আসবে। সেই রকমই ব্যবস্থা করেছে তারা। মেয়ের মামা নেতা। এখন যদি এইসব বলো, তাহলে সেখান থেকে আসতে পারবে? মায়ের কথা শোনো, অন্য মেয়েটার সাথে তো তোমার সম্পর্ক নেই, তাই না? কি হলো আব্বা, বলো। কুঞ্জের কিছু বলতে মন চাচ্ছে না। তার এই জীবনে একমাত্র দুর্বলতা হচ্ছে তার মা। এই মানুষটাকে সে জীবন দিয়ে ভালোবাসে। ছোটবেলা থেকেই বসতে বললে বসেছে, উঠতে বললে উঠেছে। তবুও নিজের জন্য সে ধীরভাবে বলল, নেই মা, কিন্তু আমি পাখিকে পছন্দ করি। আমি আর নিধিরা কখনো সুখী হতে পারবো না। সেই সব শয়তানের কথা। স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহর রহমত এমনিতেই থাকে। মহব্বত হতে সময় লাগে নাকি? তুমি আমার কথা অমান্য করবা আব্বা? আমি তোমাকে কত কষ্ট করে জন্ম দিয়েছি, বিয়ের মতো বিষয়ে আমার কথা শুনবা না? কুঞ্জের মা কান্না জড়িত ভঙ্গিতে বলতে লাগলো। মায়ের এহেন আচরণে কুঞ্জ দীর্ঘশ্বাস ফেলল। ঠিকই তো, সে পাখিকে পছন্দ করে গেছে, ভালোবাসেনি। না, না, পাখি কখনো এই বিষয়ে জেনেছে। সে নিজের মাকে কষ্ট দিবে না। কেঁদো না মা,
তুমি যা বলবে সেটাই করব। খেয়ে নাও, রাখছি। ফোনটা ফেরত দিয়ে দিল কুঞ্জ। তার বাবা চাচা ভেতরে গেলেও সে বাহিরে দাঁড়িয়ে রইল। ছোট্ট উঠোনে এত সুন্দর করে বাগান করা হয়েছে যে দেখে মনে হচ্ছে কেউ খুব সযত্নে নিজের সন্তানদের লালন পালন করেছে। কুঞ্জ ধীরভাবে ফুলটায় হাত দিল। দেশি গোলাপ, যা স্পর্শ করতেই ঝরে পড়ল। স্যার, পাখির কণ্ঠতে ছোট করে হুম করল কুঞ্জ। হঠাৎ কেন যেন নিজেকে তার খুব ছোট মনে হচ্ছে। সে কি অন্যায় করছে, নাকি এটা মনের দুর্বলতা বা ভীরুতা থেকে আসছে? তার পাশাপাশি এসে দাঁড়ালো পাখি। মৃদু হেসে বলল, সবগুলো গাছ নিধিরার লাগানো। ও গাছদের খুব ভালোবাসে, সারাদিন এই বাগানেই পড়ে থাকে। বিয়ের পর আমি জানি খুব মিস করবে এইসব। আপনাদের বাড়িতে বাগান আছে? না। ও, তবে ওর কষ্ট হবে, কিন্তু আপনার মতন হাজবেন্ড পাচ্ছে। ও ভীষণ লাকি। আসলে নিধিরার ভাগ্যটা অনেক সুন্দর। সে কত পারফেক্ট। পাখির কণ্ঠতে একটু দুঃখ অনুমান করতে পারল কুঞ্জ। মেয়েটা কিছু নিয়ে কষ্টতে আছে। সে হঠাৎই তার মাথায় হাত রেখে বলল, তোমার ভাগ্যও সুন্দর। একদিন তুমি সব পাবে। যা চাইবো তাই পাবো? হ্যাঁ, কথাটা মনে রাখবেন স্যার। আমি একদিন সব পাবো, কিছু হারিয়ে গেলেও। কুঞ্জ নিশ্চুপ। কাবিনের পর নিধিরাকে একা রুমে রেখে গিয়েছে। তার হৃদয়ের লাবডাব শব্দ উৎপন্ন হচ্ছে। সে সত্যি এখন কুঞ্জ স্যারের বউ। ভাবতেই অবাক লাগছে। টকটকে লাল রঙের একটা জামদানি পরেছে সে। মুখে হালকা প্রসাধনী। আজ বলে তাকে নাকি ভীষণ সুন্দর লাগছে। কিন্তু মনের এক কোণটাতে ভয় হচ্ছে। এইচএসসির পর আগে কুঞ্জের দেওয়া মায়েরগুলো সে ভোলেনি। ইস, কথায় কথায় তাকে শাসন করত। আচ্ছা, বিয়ের পরেও কি সেই একই রকম করবে? আগাম ভবিষ্যতের স্বপ্নতে যখন সে বিভোর, ঠিক তখন পাখি তার রুমে ঢুকলো। হাতে তার বকুল ফুল। এভাবে আয়নায় নিজেকে দেখিস না, নজর লাগবে। শোন, ঘুরে দাঁড়াতো। পাখি, তুই আমার সাথে থাকবি কতগুলো বছর পর, আমাদের প্রথম কথা। আমার না নার্ভাস লাগছে। দূর, স্বামী স্ত্রীর মাঝে কাবাবের হাড্ডি হব নাকি? খোপাতে বকুল পরিয়ে দিলাম, এর সুগন্ধে স্যার দেখবি আরো পাগল হবে। আমি আসি, ঠিক আছে? পাশাপাশিই আছি। পাখি চলে যাওয়ার ক্ষণ সময় পর কুঞ্জ ভেতরে ঢুকলো। তার চোখের অবস্থা দেখে মনের অনুভূতি ঠাউর করা দায় হয়ে যাচ্ছে। কুঞ্জ ভেতরে অনেক যুদ্ধ করছে। নিধির আর কোনো দোষ নেই। সে স্বাভাবিক হতে পারে মেয়েটার সাথে। গলা পরিষ্কার করে বলল, কেমন আছো নিধিরা? ভালো। দেখো, আমাদের অনাকাঙ্ক্ষিত বিয়ে কিন্তু। কুঞ্জর নাকে বকুলের গন্ধ এসে লাগলো, যা তার কাছে অনেক বেশি দুর্গন্ধের মতন ঠেকছে। সে ছোটবেলা থেকেই এই ফুলের সুগন্ধ সহ্য করতে পারে না। বমি আসে, ঘাড় ঝরে যায় একেবারে। সামনে তাকিয়ে দেখলো নিধিরার খোঁপায় বকুলের মালা। সে রেগে উঠল। তুমি কি আমার সাথে মজা করছো নিধিরা? মানে, তুমি কি জানো এই গন্ধটা নিয়ে আমার ট্রমা সহ অসুস্থতা আছে? তুমি ইচ্ছে করে। কুঞ্জ আর কথা বলতে পারল না। ওয়াশরুমে গিয়ে মাথায় পানি ঢালল। হাত মুখ ধুয়ে দ্রুত বের হয়ে গেল। একবার নববধূর পানে তাকিয়েও দেখল না। শূন্য রুমে সঙের মতন দাঁড়িয়ে রইল নিধিরা। চোখে তার এক সমুদ্র অশ্রু। স্বপ্ন তৈরি হওয়ার আগেই ভাঙল কেন? এভাবে নতুন বউকে রেখে কেউ চলে যায়? স্যারের সাথে কিছু হয়েছে তোর? দেখলাম খুব রেগে বের হয়ে গেল। জানি না, কিন্তু উনি হঠাৎ করে রেগে গেল। নিধিরার ফর্সা মুখটায় লাল সূর্য উঠেছে যেন। কান্না দমনের চেষ্টাতে ঠোঁট উল্টে গেল। পাখি তার কাছে বিবর্ণ মুখে এসে বলল, স্যার বোধহয় এখনো তোর সাথে ঠিকঠাক মিশতে পারছে না। সে নিজেই যদিও বিয়ের কথা বলেছে। আমি যদি জানতাম যে তোদের এক সময় বিয়ে হবে, তাহলে তুই যে রান্না করে খাবার নিয়ে আসতি আর আমার নাম করে দিয়ে আসতাম স্যারকে, তা কখনোই করতাম না। অন্তত আগে থেকে ভালো পরিচয় থাকতো।
মন খারাপ করিস না, স্যার হয়তো নতুন বিয়ের প্রেসারে আছে, দেখবি সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হওয়ার কথা বলছিস পাখি? আর নিধিরা, কুঞ্জ কোথায়? নিধিরার মা শিউলি কপালের ঘাম মুছতে মুছতে ভেতরে ঢুকলো। কন্যার বিয়ে চারটিখানি কথা নয়, সেটা আকারে ছোট হোক না কেন, আজকের এই আয়োজনেই তার ঘাম ছুটিয়ে দিয়েছে। সামনে যে বড় অনুষ্ঠান হবে, তখনকার কথা ভাবতে গিয়েই তার শ্বাস উঠে যাচ্ছে। কিছু না আন্টি, এমনি নিধিরা ভয় পাচ্ছে তো, এই জন্য বোঝাচ্ছিলাম। স্যার বাহিরের রুমে। নিধিরা ভয় কিসের, আমরা আছি তো আম্মু। নিধিরা গিয়ে মাকে জড়িয়ে ধরল। কত সহজ সেটা মনে হলেও পাখির মন কেমন যেন লাগলো। সে তার নিজের মাকে কখনো জড়িয়ে ধরতে পারেনি, সব সময় বকা শুনে গেছে, অথবা কটু কথার বিষে তার নিজেরও কখনো মনে হয়নি যে সেই ভদ্র মহিলাকে জড়িয়ে ধরেও ভালোবাসা আদান প্রদান করা যায়। কি আজব পৃথিবীর নিয়ম, তাই না? একজন সব পেল, তার জীবন ফুলের বাগান হয়ে উঠল, কিন্তু আরেকজন কিছু পেল না। দীর্ঘশ্বাস নিয়ে বের হয়ে আসলো। নিধিরা নিজেকে দ্রুত সামলে নিল। পরবর্তীতে কুঞ্জের কাছে সে মাপ চেয়ে নিবে বলে মনস্থির করলো। শিউলি বিছানাতে বসে পাখির হাতটা ধরে বসে বলল, তুই খেয়েছিস? আমি তো খেতে দেখিনি। নিধিরা যখন খাবে তখন খেয়ে নিব। ও মা, তাই হয় নাকি? সে নতুন বউ, এখন খেতে মন চাইবে না, ওর জন্য তুই না খেয়ে থাকবি নাকি? আর বাসায় বলে এসেছিস যে থাকবি? পাখি একটু ইতস্ত করে বলল, নানু আছে বাসায়, জানেনই তো সে কেমন মানুষ, বকবে অনেক। ঠিক আছে, জোর করব না, কিন্তু সামনে বিয়ের মার্কেটের জন্য যাবে সকলে, আর তুই কিন্তু সাথে যাবি। আমি একটুও কোনো কথা শুনবো না। অবশ্যই যাব। আমি বিয়ের শাড়ি পছন্দ না করে দিলে আর কে করবে? একদম তাই, বিয়েতে অনেক কাজ করতে হবে। এই যে তোর সাথে বসে গল্প করছি, অন্যদিকে কত কাজ বাকি। শোন পাখি, যাওয়ার আগে আমার সাথে দেখা করে যাবি, বাসার জন্য খাবার আর মিষ্টি দিয়ে দিব। পাখি ধীরভাবে মাথা নাড়ালো। নিধিরা আর তার বন্ধুত্ব আজকের নয়, বরং প্রায় 15 বছরের। ছোটবেলা থেকেই তারা একত্রে আছে। পাখির পরিবার একটু অসচ্ছল দেখে নিধিরা তাকে আরো বেশি যেন নিজের বোনের মতন ব্যবহার করে। নিধিরা দীর্ঘশ্বাস নিয়ে বকুল ফুলের মালাটা খোপা থেকে খুলতে লাগলো। এক সময় তোকে দেখতে তাকে দেখতে যেন বিধ্বস্ত গোলাপের মতন লাগছে। পাখির আধর যুগল এক পাশে হালকা প্রসারিত হলো। গাড়িটা রাস্তার এক পাশে থামালো কুঞ্জ। আজ বেশ গরম পড়ছে। অফিস শেষ করে আসতে আসতে যদিও সন্ধ্যা হয়ে গেল, রুমাল দিয়ে কপালের ঘাম মুছে চুলগুলোকে বিন্যস্ত করে নিল। বিদেশ থেকে মাস্টার্স শেষ করে আসার পর তাকে তার মা আপাতত কয়েক বছর দেশে থাকতে বলেছে, বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা নিয়ে এরপর সে পুরোপুরি সেটেলড হতে পারবে। কুঞ্জ যা যা ভেবেছিল জীবনের সব কিভাবে যেন উল্টো হয়ে গেল। যে জায়গায় পাখি ছিল, এখন সেখানে আছে নিধিরা। মেয়েটার মুখটা ভেসে উঠল কুঞ্জর সামনে, এখনকার নয়, বরং সদ্য 16-তে পা রাখা কিশোরীর, যে হাত পেতে দাঁড়িয়ে আছে স্কেলের আঘাতের জন্য। ঠিক কত যে তখন শাস্তি দিত কুঞ্জ তাকে। একবার তো ভীষণ জ্বর এসেছিল, শেষে ফল ও মেয়েটার পছন্দের খাবার পাঠিয়েছিল কুঞ্জ, সরি স্যার হিসাবে। ইস, সেই ছাত্রী কিনা তার সন্তানের মা হবে। কুঞ্জ ফোনটা বের করলো। আজকে বিয়ের জন্য কিছু কেনাকাটা করার জন্য এসেছে। সন্ধ্যা হয়ে গেছে যদিও। গাড়ি থেকে বের হয়ে শপিং মলের ভেতরে ঢুকলো। নিধিরাদের খুঁজে পেতে বেশি দেরি হলো না। মেয়েটা সব সময়কার মতন শালীন সেজে আছে। শুধু সে নয়, পাখি সহ নিধিরার এক ভাবি, চাস্তো বোন, তারাও এসেছে। হালকা পাতলা সকলের সাথে উষ্ণ কথাবার্তা শেষ করলো। নিধিরা পূর্বের ঘটনাতে কমফোর্টেবল না, সেটা চোখ এড়ালো না কুঞ্জের। চলো আমরা
ওই দোকানটাতে দেখি। নিধিরা, আয়। ভাবির পেছনে পেছনে হাঁটতে লাগলো নিধিরা। হঠাৎ কুঞ্জ তার হাতটা টেনে ধরলো। আসতে যাও, আমার কথা আছে। জি স্যার। তুমি কি এখনো আমাকে স্যার বলে ডাকবে? কি আজব! তাহলে কি বলে ডাকবো? অবশ্যই কুঞ্জ। নিধিরা নাক লাল হলো, দ্রুত মাথা একপাশ ওপাশ করলো, বলল, স্যারকে নাম ধরে ডাকতে পারবো না। আমি এখন আর তোমার স্যার নই, হাজবেন্ড হই। তুমি আমাকে কুঞ্জ না বলতে পারলে এই, ওই, এগুলো বলতে পারো। হেসে উঠল নিধিরা। মেয়েটার হাসি সুন্দর আছে। কুঞ্জের সেটাই মনে হলো। হঠাৎ মেয়েটার মনে হলো মাপ চাওয়ার কথা। সে বলতে যাবে এর পূর্বেই কুঞ্জ বলে উঠল, স্যার, সেই দিন আমার সেভাবে রিয়াক্ট করা উচিত হয়নি। আর আমার বড় বোন যখন মারা গিয়েছিল তখন ওর হাতে। হেসে উঠল নিধিরা। মেয়েটার হাসি সুন্দর আছে। কুঞ্জের সেটাই মনে হলো। হঠাৎ মেয়েটার মনে হলো মাপ চাওয়ার কথা। সে বলতে যাবে এর পূর্বেই কুঞ্জ বলে উঠল, সরি, সেই দিন আমার সেভাবে রিয়াক্ট করাটা উচিত হয়নি। আমার বড় বোন যখন মারা গিয়েছিল তখন ওর হাতে এই বকুলের মালা ছিল। সেটা আমার লাইফ টাইম ট্রমা। আমি কখনো ভাবিনি যে তুমি পড়ার সময় আমার ব্যাপারে তেমন আগ্রহী ছিলে না জানার। যে ব্যাচের সবাই জানতো, কিন্তু তুমি জানতে না। আমি সত্যি জানতাম না, মাফ করবেন আমাকে। হঠাৎ নিধিরা বুকটা কেমন করে উঠল। ব্যাচের সকলে জানতো, তার মানে কি পাখিও জানতো? পরবর্তীতে ভাবল, সে নিজেই তো জানতো না। কুঞ্জ তার হাতটা ধরে হেঁটে চলেছে। ইতিমধ্যে সকলে ওপরে উঠে সেই দোকানটাতে চলে গেছে। হঠাৎ কুঞ্জ থেমে গেল। পকেট থেকে একটা ব্রেসলেট বের করে নিধিরার হাতে পরিয়ে দিল। মা সকালে বললেন যে নতুন বউকে নাকি কিছু দিতে হয়। আমি কি দিব ভাবছিলাম। জানি না তেমন তোমার কেমন লাগবে। নিধিরা চোখের সামনে হাতটা উঁচু করে ধরল। ফর্সা চিকন হাতটাতে সোনার ব্রেসলেটটা দারুণ চকচক করছে। অনেক সুন্দর, থ্যাংক ইউ। তোমার পছন্দ হয়েছে? অনেক। মেয়েটার মুখে একরাশ হাসি দেখে কুঞ্জের ভালো লাগলো। এত বছরের চেনা জানাতে প্রথম সে এতটা কথা তার সাথে। সে যেমনই হোক, অতীত ভুলে বর্তমানকে নিয়ে ভালো থাকবে। কারণ তার কাছে নারী যে কোনো সম্পর্কের হোক, অনেক সম্মানের। সম্পর্কের মূল্যায়ন করতে জানে সে। চলো এখন যাওয়া যাক। হুম। কুঞ্জ ও নিধিরা আরো নানান ধরনের কথা বলতে বলতে দোকানের ভেতর ঢুকলো। এই সময়ের মধ্যেই শাড়ির বিশাল স্তূপ জমেছে। নিধিরার যদিও এত কষ্ট করতে হবে না, বিয়ের শাড়ি আগে থেকেই সে পছন্দ করে গিয়েছিল গতকাল। ভেতরে ঢুকতেই সে দেখল সেই শাড়িটা পাখির নিচের ওপরে হালকা পরার মতন জড়িয়ে আছে, মাথায় ঘোমটাও দেওয়া। তাদের দেখতে পেয়ে হাসি ভরা কণ্ঠে বলল, কুঞ্জু স্যার, দেখেন তো, নিধিরার আগে আমি শাড়িটা পরে নিলাম। তাহলে নতুন বউ আমি হয়ে গেলাম না? কেমন লাগছে এই বউকে? স্যার, কি হলো, বলেন আমাকে কেমন লাগছে? কুঞ্জ প্রশ্নের বিনিময়ে শুধু হাসল। সে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল যদিও, আর চোখে একবার নিধিরাকে দেখে নিল। মেয়েটা কি ভাবছে তা মুখের অভিব্যক্তিতে প্রকাশ পেল না। কুঞ্জ জানে এখানে যে কোনো ধরনের কথা বিপজ্জনক ও তার আসন্ন ভবিষ্যতের ক্ষেত্রে ঋণাত্মক হতে পারে। সে নিধিরা বা পাখি কারোর সম্মানহানি সে চায় না। শাড়িটা সুন্দর পাখি। নিধিরা, তুমি কি এটা পছন্দ করেছিলে? হ্যাঁ, কাল সন্ধ্যাতে এসে পছন্দ করেছিলাম। গোলাপি রং সুন্দর আছে, কিন্তু বিয়েতে লাল না পরলে বউ বউ মনে হয় না। সবার থেকে গাঢ় রঙের শাড়িটা, যেটা দেখলেই মনে হবে বউ। আর আমি যদি একটা লাল রঙের শাড়ি পছন্দ করে দেই, তুমি কি সেটা পরবে? সম্পূর্ণ তোমার ওপর। যদি না চাও, আমি পরবো। আপনার পছন্দের দেওয়া শাড়ি আমি পরবো। কুঞ্জ নরমভাবে হাসল।
পুরো বিষয়টা এত অল্পতে মিটে গেল যে জ্বলন্ত আগুনের আঁচ কেউ টের পেল না। পাখি ধীরভাবে শাড়িটা খুলে পাশে রেখে দিল। কুঞ্জ দোকানদারের উদ্দেশ্য করে বলল, শাড়িটা আলাদা রাখেন, আমি এটা পাখিকে গিফট করতে চাচ্ছি, কারণ বোধহয় ওর ভীষণ পছন্দ হয়েছিল। নিধিরা, তুমি কি বলো? আমি একই কথা ভাবছিলাম জানেন, পাখিকে অনেক সুন্দর লাগছিল। পাখি তৎক্ষণাৎই বিরোধিতা করে বলল, এটা বিয়ের শাড়ি, আমি নিয়ে কি করব নিধিরা? কেন, তোর কি কখনো বিয়ে হবে না? এটা আগে ভাগে আমার তরফ থেকে গিফট। ধর, আমার বিয়ে উপলক্ষে। বিয়ের কোণে গিফট দেয়, সেটা কি কোথাও দেখেছিস? আমরা নতুন নিয়ম করলাম, এখন চুপচাপ বস, এই শাড়িটা তোর নিতেই হবে। পাখির মনে অস্বস্তি শুরু হলো। নিধির আর ভাবি কেমন আর চোখে দেখছে। শাড়িটা সে মোটেও নিতে চায় না। সে চোখ উল্টিয়ে কুঞ্জের পানে তাকালো, যে গভীর মনোযোগ দিয়ে শাড়ি দেখছে। নিধিরা সুন্দরী, তাকে সব কিছুতেই সুন্দর লাগবে, এতে কি আর সন্দেহ আছে? নেই। হঠাৎই পাখির মনে হলো অনেকগুলো গোলাপের কাঁটা তার শরীরে ফুটিয়ে দিচ্ছে কেউ। কি কষ্টকর যন্ত্রণা! সবেমাত্র নিধিরা তাকে বাড়িতে নামিয়ে গেল, যদিও বলেছিল আজ রাতটা তাদের বাসায় থাকতে, কিন্তু তার ইচ্ছে করেনি, এই জন্য চলে এসেছে। হাত ভর্তি তার খাবার নিধিরা কিনে দিয়েছে। যখনই তারা বাহিরে যাবে, মেয়েটা তাকে কিছু না কিছু কিনে দিবে। পাখির কাছে সামান্য খাবারের ভার যেন বৃহৎ মনে হচ্ছে। গেট ঠেলে ভেতরে ঢুকতেই দেখতে পেল জীর্ণ শীর্ণ বাড়িটার বারান্দার এক কোণায় ভদ্রলোক বসে আছে। সে তার বাবা, সাধারণত সাধারণ একজন প্রাইমারি টিচার। গল্প উপন্যাসে থাকা সেই মাস্টারের মতন। সে একটা ছাতা ও একটা জোড়া স্যান্ডেলে পুরো জীবন বোধহয় পার করে দিল। অনেক সহজ সরল, কিন্তু পাখি জানে এই সরলতা সবসময় থাকে না। মেয়েটাকে ভেতরে ঢুকতে দেখে চোখ তুলে তাকালো রেজা। কর্কশ ভঙ্গিতে বলল, এটা সময় হলো আসার? ভদ্রবাড়ির মেয়েরা এ সময় বাড়িতে আসে? এক বান্ধবী পেয়েছো, যা, ভেতরে যা। পাখি কিছু বলে না, ভেতরে চলে যাচ্ছিল। ঠিক সে সময় রেজার নাকে খাবারের সুবাস গেল। সে উচ্চ স্বরে বলল, এগুলো কি হাতে? মানুষের দয়া পেতে লজ্জা করে না? এগুলো গলা দিয়ে নামে কিভাবে? আব্বু, নিধিরা জোর করে দিয়ে দিয়েছে। আর নির্লজ্জের মতো নিয়ে এসেছিস? রেজা আরো নানান ধরনের কথা বলতে লাগলো। পাখির সেসবের জবাব দিতে মন চায় না। টেবিলের ওপরে গিয়ে খাবার রাখতেই টিভিতে দেখতে থাকা ছোট ভাই বোন উঠে এলো, নিজে থেকে নিয়ে খেতে লাগলো। পাখি কখনো বোঝেনি যে নিধিরার দেওয়া খাবার বা জিনিসগুলো নিয়ে যখন বাড়িতে কথা শুনতে হয়, তখন কেন সকলে আবার তৃপ্তি নিয়ে খায়। সে দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমে এসে ভুরু কুঁচকালো। সবকিছু অগোছালো। হঠাৎ হৃদয়টা কেমন করে উঠল তার। দ্রুত আলমারির কাছে গেল। একটা গোপন জায়গায় হাত দিতেই কান্না পেল তার। এখানে অনেকগুলো টাকা ছিল। আম্মু, আম্মু! দ্রুত রান্নাঘরে এলো পাখি, কাঁপতে কাঁপতে বলল, আমি যে টাকাগুলো জমিয়েছিলাম সেগুলো কোথায়? নিপা আস্তে করে জবাব দিল, তোর নানির ঔষধ ছিল না, সেখানতে 10,000 টাকা ছিল, আর সেটা নিধিরার বিয়ের জন্য গিফট কিনবো, তাই রাখা ছিল। আমার টাকা দাও। নিপা চুপ করে নিজের কাজ করতে লাগলো। পাখি সেখানে ঠায় দাঁড়িয়ে রইল। আবারও যখন চিল্লিয়ে টাকা চাইল, তখন তার বাবা ভেতর থেকে ধমক দিতেই চুপসে গেল। নিপা তখন যেন সাহস পেল। এত টাকা দিয়ে গিফট কেন দিতে হবে? 1,000 টাকার মধ্যে দিবি। পাখি জবাব দিল না, নিজের রুমে চলে গেল। বিছানাতে থাকা শাড়িটাকে তার বিষ মনে হচ্ছে। অনেকটা যন্ত্রের মতন মেঝেতে বসে পড়ল। কান্না পাচ্ছে তার। নিধিরার জন্য সে টাকাগুলো জমিয়েছিল। যদি সস্তা উপহার দেয়, তাহলে তার সম্মান থাকবে কোথায়? কান্নাতে ভেঙে পড়ল। বিছানাতে বারংবার হাতের আঘাত করে বলল,
কেন তুই সব পেলি জীবনে নিধিরা? কেন পেলি? আর আমি কিছুই পেলাম না। তোর দয়া আমার সহ্য হয় না, একটুও না। কিন্তু আমি দুর্বল, ভীষণ দুর্বল। নির্জন কক্ষটাতে মেয়েটার কান্না শুকনো ডাল ভাঙার শব্দের মতন শোনা গেল। তবে একসময় কান্না থামলো, দীর্ঘশ্বাস ফেলে ফোনটা হাতে তুলে নিল। হ্যালো, আমি পাখি। আমাকে আরেকটা টিউশনি দিতে পারবি? শুধু আমাকে অগ্রিম 1 মাসের টাকা দিতে হবে। ওপাশ থেকে বিদ্রূপ করে বলল, তোর জন্য টিউশন নিয়ে বসে আছে, তাও আবার অগ্রিম বেতন দিবে? তবে একটা কাজ আছে, রিস্ক তোর, টাকা অনেক পাবি। কি কাজ? থাক, করতে পারবি না। পারবো, তুই বল। আমার টাকা খুব দরকার। আচ্ছা, কাল আমার সাথে দেখা করবি, ঠিক আছে? ভয় নেই, খুব খারাপ কাজ না। কাজটা কি? একজনের হয়ে অ্যাডমিশন দিয়ে দিতে পারবি? ধরা পড়লে জেল হবে। এজন্যই তো বললাম পারবি না। পাখি ক্ষণ সময় ভাবলো, শুকনো ঢোক গিলে বলল, আমি কাল দেখা করব, কোথায় আসতে হবে বল। নিধিরা ভীষণ ক্লান্ত হয়ে আছে। বিয়ের শাড়ি পছন্দ করা এত কষ্টের কাজ জানা ছিল না। যদিও পছন্দ করেছে কুঞ্জ, মানুষটা অনেক বাছাই করে। কি মনে হতে ফোনটা হাতে তুলে নিল। কুঞ্জের ফেসবুক অ্যাকাউন্টে ঢুকে দেখতে লাগলো। মানুষটা সুন্দর, ভীষণ সুন্দর, এবং যে ছবিগুলো তুলে তা দেখতে আরো বেশি সুন্দর লাগে। ছবি দেখার সময় তার ফোনটা বেজে উঠল। ভয় পেয়ে লাফিয়ে উঠল সে। ভিডিও কল এসেছে। রিসিভ করতে ওপাশ থেকে কুঞ্জের চেহারা ভেসে উঠল। পুরুষটা সবে গোসল করেছে। ভালোভাবে পৌঁছেছো কিনা জানার জন্য কল করেছি। আপনি এত রাতে গোসল করলেন? অফিস থেকে এসে গোসল না করলে ভালো লাগে না। আজ ভীষণ গরম ছিল। মা শাড়ি দেখে পছন্দ করেছে। তোমার কি মন খারাপ? কেন হবে? আমি শাড়িটাকে আমি পাখিকে শাড়িটা দিলাম সেটার জন্য না। আমার মনে হয় ওর শাড়িটা পছন্দ হয়েছিল অনেক। দিয়ে ভালো করেছেন। আসলে ও আমার বন্ধু নয়, বোন। ওকে কিছু দিলে আমার রাগ হয় না। আগে থেকে দেখতাম দুজনে সুপার গ্লুর মতো করে লেগে থাকতে। একবার তোমাকে মেরেছিলাম দেখে পাখিও কি কান্না। নিধিরা ঠোঁট উল্টে বলল, আপনি অনেক আমাকে শাসন করতেন। আমার শরীরে দাগ আছে এখনো। তোমাকে যেসব ছেলেরা পছন্দ করত চিঠি দিত, ওদের ঝামেলাতে তোমার উপরে রাগ ছিল। আমি বুঝি না কেন ছেলেগুলোর এত অবসেশন ছিল। ইভেন একদিন তোমাকে জ্বরে অনেক খারাপ দেখাচ্ছিল, অথচ সেই সিচুয়েশনেও চিঠি দেয়। আমার কি দোষ এতে? জানি না। তবে সত্যি কি এখনো দাগ আছে? হ্যাঁ, আছে তো, এখানে। নিধিরা বাহুখানা দেখাতে লাগলো। ঠিক তখন তার ওড়নাটা একটু সরে যেতেই ফর্সা গলাটা দৃশ্যমান হলো। আলোর মধ্যে তা আরো ফুটে উঠল। কুঞ্জ চোখ বন্ধ করে দ্রুত পাশে তাকালো। সে এদিকে থেকে অনেক লাজুক। নিধিরা যদিও না বুঝে ওড়নাটা ঠিক করে কুঞ্জের পানে তাকালো। ভুরু কুঁচকে বলল, এ কি? আপনার কান টমেটোর মতো লাল হয়েছে কেন? কিসে কামড় দিল আবার? তুমি কি আমার সাথে তবুও কথা বলবে না? বলছি তো, ভুল হয়ে গেছে। তখন তো তুমিই ছেলেকে বললে যে বিয়ে করতে। এখন আমার আমার সাথে কথা বলা বন্ধ কেন করে দিলে? চামেলি বেগম স্বামীর কথার কোনো প্রকার জবাব দিলেন না। নিশ্চুপ হয়ে থাকা বইখানা পড়তে লাগলেন। জামশেদুর পড়ছে মহা বিপদে। বিয়ের এত বছর পর এসে গুরুতর অপরাধটা হচ্ছে রাস্তাতে। যখন কুঞ্জ পাখিকে দেখিয়েছিল তখন সে ভেবেছিল নিধিরা। এটার অবশ্য কারণও আছে। কারণ তার 5 মিনিট পূর্বেই কুঞ্জের এক বন্ধুর সাথে দেখা হয়েছিল তার, এবং জামশেদুর খেয়াল করেছে তার ছেলে নিজ বন্ধুকে শুধু বারবার নিধিরার কথা জিজ্ঞেস করেছিল। তাহলে কোন বাবা ভুল না ভাববে? আমার ছেলের মন যার জন্য ভাঙতে হয়েছে তার সাথে আমার কোনো কথা নেই। তোমাকে জুতোপেটা হওয়ার থেকে বাঁচিয়েছি, এটাই বেশি। তোমার ছেলেকে দেখে কখন মনে হলো যে তার হৃদয়টা ভেঙেছে? উল্টো এখন রুমের কাছ দিয়ে আসার সময় দেখলাম বৌমার সাথে ভিডিও কলে হেসে হেসে কথা বলছে।
সত্যি? হ্যাঁ। তোমাকে আমি বিশ্বাস করি না। এটা কেমন কথা? আরে দাঁড়াও, কোথায় যাও? চামাই চামেলি আর দাঁড়ালো না। সে দ্রুত কুঞ্জের রুমের কাছে এলো। দরজায় কান রাখতে শুনল ভেতর থেকে হাসির শব্দ শোনা যাচ্ছে। অনুধাবন হচ্ছে দুজনের মধ্যে ভালো রকমের মিল হয়েছে। সে স্বস্তি পেল। কুঞ্জকে বিয়ের জন্য জোর করাতে মনে মনে সে অনেক আত্মগ্লানিতে ভুগেছিল। অবশেষে তা কমল। বুঝতে পারল দুজনের কথা শেষ হয়েছে। তখন দরজাতে শব্দ করল সে, আব্বা, ভেতরে আসবো? কুঞ্জ তড়িঘড়ি করে দরজাটা খুলে দিল। ব্যস্ত হয়ে বলল, মা, তোমার আমার রুমে আসতে অনুমতি নিতে হবে? সোজা ভেতরে ঢুকে যাবে। এমন হয় নাকি? তুমি বড় হয়েছ। তাছাড়া আজ বাদে কাল বউ আসবে। তার সামনে অনুমতি নেওয়ার অভ্যাস তখন থাকবে না। স্বামী স্ত্রীর সম্পর্ক কত রঙিন। চামেলি বিছানাতে গিয়ে বসল। কুঞ্জকে ইশারাতে ডেকে কাছে বসিয়ে বলল, আমার উপরে রাগ করে আছো আব্বা? কুঞ্জ ক্ষণ সময় থমকালো, একটু নরম সুরে বলল, যাই হোক, আমি নিধিরার সাথে খারাপ থাকতে পারি না। আমার জন্য ভালো হবে অতীত মনে না রাখা। আর তুমিই তো বলো মা, যে রিজিকের বাহিরে কেউ কিছু পায় না। তবুও একটা আফসোস সারা জীবন হবে। আমার তোমার উপর বিশ্বাস আছে, অন্যায় কাজ করবে না। কিন্তু ওই মেয়েটাকে যে পছন্দ করতো তা কখনো আমাকে বলনি কেন? আমি বিদেশে যাওয়ার আগে বলতে চেয়েছিলাম, কিন্তু তখন পাখি খুব ছোট ছিল মা। তাছাড়া বড় আপা চলে গেলেন। আমার ব্যাচে পড়াশোনা করতো দুজনেই। আমার যদিও নিধিরাকে পছন্দ ছিল না। চামেলি অবাক হয়ে শুধালো, কেন বেশি পছন্দ ছিল না? অনেক বেশি চঞ্চল? না না, অনেক শান্ত। তুমি যদি বলো এখানে সারাদিন বসে থাকতে, তাই থাকবে। আমার রাগ লাগতো ব্যাচের ছেলেগুলোর ওপর। রোজ ওকে চিঠি দিত এবং সেগুলো পড়ে ও আমার টেবিলে রাখতো শাস্তির আশায়। আমার রাগ তখন গিয়ে ওর ওপরেই পড়তো। এত সুন্দর হাতে বলছে, এত সুন্দর হতে কে বলেছে ওকে? চিঠিগুলোর চিঠি পড়তো দেখে এত দিত। আর পড়তে হবে কেন? এই জন্য ছোট ছোট কাজে বকা আর শাস্তি পেত। চামেলি নিজের ছেলের মুখভঙ্গি দেখে অবাক হলো। এখানে মোটেও নিধিরার জন্য ঘৃণা নয়, বরং এক ধরনের ঈর্ষা দেখতে পেল সে। এতে নিধিরার দোষ কি? সুন্দর হওয়া? আর পাখি কেমন ছিল? সে শান্ত, তবে একটু কথাবার্তা বেশি বলতো। আহামরি সুন্দরী নয়, আর স্ট্রাগল করা ফ্যামিলি থেকে এসেছে। তোমার মনে আছে যে ছাত্রীকে আমি সাহায্য করতাম পড়াশোনার জন্য? সেটা পাখি ছিল। বুঝলাম। রাত অনেক হলো, এখন ঘুমিয়ে পড়ো, পরে কথা হবে। বুঝলাম। রাত অনেক হলো, এখন ঘুমিয়ে পড়ো, পরে কথা হবে। হঠাৎ তার মা কেন কথা শেষ করলো, আর তার অর্থ সে বুঝলো না কুঞ্জ। সে হঠাৎ তার মা কেন কথা শেষ করলো, তার অর্থ বুঝলো না কুঞ্জ। কিন্তু সে মাথা নাড়ালো। চামেলি দরজার কাছে যেতেই একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তার ছেলে আসলেই বোকা। কার প্রতি কি অনুভব ছিল সেটা স্পষ্ট বুঝতে পারেনি। সে শুরু থেকে যাকে পছন্দ করেছে সেটা হচ্ছে নিধিরা, আর পাখিকে শুধু করুণা করেছে। চামেলির মন সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতায় ভরে উঠল। যখন পাখির প্রতি মোহ কেটে যেত কুঞ্জের এবং বুঝতো নিধিরা তার চাওয়া ছিল, তখন জীবনে ঠিক কতটা কষ্ট পেত তা বলার বাহিরে। ভাগ্যিস তার স্বামী ভুল করেছিল। না, বুড়ো লোকটাকে কালকে ফিরনি রেঁধে খাওয়াবো। নাম কি? আর এ কাজ করতে কেন এসেছো? বাসার লোক জানে? এর আগে কজনের হয়ে পরীক্ষা দিয়েছো এমন? ওসির করা প্রশ্নগুলোর জবাব পাখি দিতে পারল না। সে এখন থানায় বসে আছে। আজকে একজনের হয়ে পরীক্ষা দিতে এসেছিল। সব ঠিক থাকলেও শেষ দিকে এসে ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তৎক্ষণাৎই পুলিশ ডেকেছে। যদিও পাখিকে শর্ত দিয়েছিল ধরা পড়লে সব রিস্ক তার। এখন আর তাহলে কিছুই করা যাবে না। বাসায় কল করবে কিভাবে? ওসির বয়সটা 40-এর কাছাকাছি হবে। বাংলাদেশের ট্রিপিক্যাল পুলিশ যেমন দেখতে হয় তেমন। নাম তার ইমরান।
তার কাছে এইসব কেস নতুন না। শুরু থেকে দুই চার চার চড় দিলেই কথা বের করে। কিন্তু সামনে বসে থাকা মেয়েটাকে তার তেমন কিছুই করতে মন চাচ্ছে না। পাখি ভয়ে ঢোক গিলছে, কিছু বলতে যাবে, ঠিক তখনই পেছনে পরিচিত কণ্ঠ শুনতে পেল। তাকিয়ে দেখল কুঞ্জ কারোর কাছে তার কথা জিজ্ঞেস করছে। আশার আলো দেখতে পেল পাখি। স্যার! পাখিকে দেখে প্রায় দৌড়ে এলো সে। অফিসে ছিল তখন তার এক বন্ধুর কল আসে। সে তার ছোট ভাইকে আজকে এক্সাম দিতে নিয়ে গিয়েছিল। তখন পাখিকে পুলিশের গাড়িতে উঠতে দেখে চীনে কল করেছে। তুমি এখানে কি করছো? কি হয়েছে? ইমরান দৃষ্টি আকর্ষণ করে বলল, উনি একজনের হয়ে পরীক্ষাতে বসেছিল। পাখি, এটা কি সত্যি? আপনি কি হন তার? আমি ওর স্যার। দেখে তো মনে হয় না। আর পরিচয় কি? ইমরানের কথায় বিরক্ত হলো কুঞ্জ, একটু রেগে বলল, ওর বান্ধবীর হাজবেন্ড। আচ্ছা, জানেন তো একটা ক্রাইম করেছে, তবে অল্প বয়সী যুবতী, জেলে রাখলে ঝামেলা হবে। তার বাবা মাকে কল করেন। কুঞ্জ নিজেও পরিস্থিতির গভীরতা বুঝল। পাখি পরিবারের নাম শুনে যেন আরো ভয় পেয়ে গেল। তার মুখের রং সাদা হয়ে গেছে। কুঞ্জ চেয়ারে বসে ধীরভাবে বলল, আপনি বিজ্ঞ মানুষ, আমি গ্যারান্টি দিচ্ছি এমন আর হবে না। পরিবার ইনভলভ না করি। গ্যারান্টি দিয়ে আর কি হবে? মুখের কথার দাম কি? ব্লেজারের পকেট থেকে একটা খাম বের করলো কুঞ্জ। সে এটার জন্য প্রস্তুতি নিয়েই এসেছিল। সেটা ইমরানের দিকে এগিয়ে দিতে লোকটা কেসে বলল, ঠিক আছে, ছোট মানুষ নিয়ে যান। যাওয়ার আগে ঠিকানা এখানে লিখে দিয়ে যান। সবকিছু লিখে পাখিকে নিয়ে বের হয়ে গেল কুঞ্জ। ইমরান ফুলে ফেঁপে থাকা খামটা বের করে গুনতে গুনতে গান গাইতে লাগলো। তার অধীনস্থ একটা লোক এসে জিজ্ঞেস করলো, স্যার এত খুশি কেন? ভাবতেছি, বুঝলে, বিয়েটা এবার করেই ফেলবো। যে মেয়েটা এসেছিল দেখতে সুন্দর, ঠিকানা লিখে গেছে, কালকেই বাসায় যাব। স্যার, বিয়েতে কিন্তু দাওয়াত দিয়েন। ইমরান হাসলো, হাসতে হাসতে চেয়ারে হেলান দিল। পাখির হাতখানা শক্ত করে ধরে রেখেছে কুঞ্জ, প্রায় টেনে নিয়ে যাচ্ছে। স্যার, ধীরে যান প্লিজ। চুপ। কি ভেবে একাজ করতে গিয়েছিলে? আর তোমার যদি কিছু হতো? আমি অনেক ভয় পেয়েছিলাম জানো। আপনি আমার জন্য ভয় পেয়েছিলেন? পাখির মনে একরাশ উষ্ণতা ভিড় জমল। সে কুঞ্জের পানে তাকালো, গরমে ঘেমে গেছে। আচ্ছা, ওনা দিয়ে সে মুছিয়ে দিলে খুব ক্ষতি হবে। কিছু বলতে যাবে এর পূর্বেই সামনের পানে তাকিয়ে একটা ঝটকাতে পাখির হাত ছেড়ে দিল কুঞ্জ। দৌড়ে রাস্তার ওপাশে বসে থাকা নিধিরার কাছে গেল। কি হয়েছে নিধিরা? নিচে বসে আছো কেন? রিক্সা থেকে পড়ে গেছি। পাখি, পাখি কোথায়? আছে, কিন্তু পড়লে কিভাবে? পা মচকে গেছে কিনা দেখি। পাখি কোথায়? পাখি? নিধিরার ব্যথার মধ্যে পাখি পাখিকে ডাকছে। সে অলস ভঙ্গিতে হেঁটে রাস্তা পার করলো। কুঞ্জ চিৎকার করে উঠল, এটা কম ব্যথা নিধিরা? পা অল্পতে কিভাবে খুললো? চলো হসপিটালে যাব এক্ষুনি। পাখি ঠিক থাকলেও তুমি নেই। নিধিরা আস্তে করে বলল, স্যার কি করছেন? কুঞ্জ তাকে কোলে তুলে নিয়ে গাড়িতে বসলো। নিধিরা আরো কিছু বলতে চাইলো, একটা ধমক দিল যে মেয়েটা কেঁপে একদম চুপ হয়ে গেল। কুঞ্জ ইশারাতে পাখিকেও বসতে বলল। পাখি ঠায় দাঁড়িয়ে আছে, নিচু হয়ে নিজের হাতটা দেখল, যেখানে এখনো কুঞ্জের হাতের উষ্ণতা আছে। সে বিদ্রুপ হেসে ফিসফিস করে বলল, অ্যাটেনশনের জন্য ভালো নাটক করতে পারিস নিধিরা। স্যার আমাকে ইম্পর্টেন্স দিচ্ছিল, তা সহ্য হলো না তোর। সব পেয়ে তুই হিংসুটে।